নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান এবং নানান কর্মসূচি সারাদিন ধরে থাকে। আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল তার যে পঠনের সময় অর্থাৎ সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত কোনো বিঘ্ন হচ্ছে না এবং বাইরের আওয়াজ কোনোভাবেই যায় না। বাইরের মাইক আমরা ছুটির পরে চালু করে থাকি। আপনারা সহযোগিতা করুন এই মেলাতে। আমরা বিগত দিনের মতো মেলাকে সামনে রেখে দিয়ে আলোচনা করি। আসুন আমরা চলে সৌহার্দ্যের বার্তা মুক্তি পরিচালিত মেলা যার যার সবার এই আহ্বান দিচ্ছি। খুশি এবং আনন্দ যে আপনারা সহযোগিতা করছেন। সুধী নাগরিক, ব্যবসায়ী বৃন্দ, পথচলতি মানুষজন সবাই আসুন আমাদের হস্তশিল্প প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী, ভেতরে আছে নার্সারি স্কুলের সামনে রয়েছে বিভিন্ন রাইড গুলো আছে। ছাত্রছাত্রীরা অন্যদের ছড়তে সহযোগিতা করুন। এই মেলাতে আনন্দ উপভোগ করবে। ধন্যবাদ। এখন শ্রী সুব্রত সাপ ও সাপের কামড় এর ABCD সচেতনতা শিবির চলছে। এখন শ্রী সুব্রত কুমার বুড়াই, মাননীয় প্রধান শিক্ষক, পশ্চিম মেদিনীপুর, যেখানে বিদ্যাসাগর জন্মেছিলেন সেই ঘাটালের পাশেই সরীসৃপবিদ গবেষক, সোসাইটি ফর নেচার কনজারভেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্টের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত রয়েছেন গবেষণা। শ্রী সুব্রত সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। যদি বাচ্চারা একটু সামনে বসে, মানে স্কুলের স্টুডেন্টরা যদি 50টা বসে, ওরা এই ট্রেনিংটা নিলে ওদের খুব উপকারে লাগবে। প্রিয় ছাত্রছাত্রী, তাদের মা, অভিভাবক, এই এমন একটা জায়গা, সাপের লেখা, বাঘের দেখা, যে কোনো সময় আমাদের সুন্দরবনে এই সমস্যার মুখোমুখি হয়ে থাকি। সবাই জেনে নাও, ওঝার কাছে জানা। ছাত্রছাত্রীরা যেখানে আছো সামনে এসে বসে যাও। এই বিষয়টা পরিবারকে জানাবে, তোমরা যারা জানতে পারছো অন্যদেরও জানাবে। কারণ সাপে কাটার বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, একে উপেক্ষা করা চলে না। প্রত্যেকে এসে সামনে সুন্দর একটা প্রেজেন্টেশন হচ্ছে, স্লাইডের মাধ্যমে দেখানো হচ্ছে, ছবি দেখিয়ে বলা হচ্ছে এই ছাত্রছাত্রীরা যারা ওদিকে আছো চলে যাও, তাড়াতাড়ি গিয়ে বসে যাও। আমার আছো এখন বন্ধ রাখো, সামনে এসে বসে যাও। সুন্দর একটি মনোজ্ঞ অনুষ্ঠান। অভিভাবক, অভিভাবিকা যারা আছেন, গ্রামবাসীবৃন্দ, আপনারা নিজেরাও জানুন সাপে কাটা রোগী আর কি কি সমস্যা সে ফেস করবে, কি করতে হবে, জরুরি দরকার নিজের জীবনের জন্য। তখন আমরা আকুল পাই না। কোথাও হসপিটালে যাব, তার যাওয়ার আগে কি কি ট্রিটমেন্ট আছে সবটা দেখে নেব, আনন্দ করবো, সবই ঠিক আছে। কিন্তু আধ ঘন্টার জন্য এই স্লাইড শোটা সবাইকে দেখতে বলা হচ্ছে। একেবারে যেখানে আছো একটু দেখুন, সবাইকে নিয়ে মাঠে বসিয়ে দিন। সবাইকে বাধ্যতামূলকভাবে স্যার ম্যামদের ডেকে নিন, তাদেরকে বলুন চলে আসতে। স্যার একটু জলটা খাও। কত সময়? জল কিনে আনো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নমস্কার। আমি প্রথমে বিদ্যালয়ের সম্মাননীয় প্রধান শিক্ষক মহাশয় চন্দনবাবু এবং মুক্তির কর্ণধার প্রতিষ্ঠাতা সভাপতি শঙ্করবাবু, সত্যজিৎ বাবু, সবাইকে, মেলা কমিটির সমস্ত সদস্যদের আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে একটি আলাপ আলোচনা করছি। ছাত্রছাত্রীরা বা অভিভাবক অভিভাবকেরা একটু সময় নিয়ে মঞ্চের কাছে আসতে পারেন। সাপ পৃথিবীতে সাপ হচ্ছে অত্যন্ত নিরীহ। শোনার পর একটু চমকে আপনারা, সাপ অত্যন্ত নিরীহ প্রাণী। সাপের
দৃষ্টিশক্তি খুব ক্ষীণ। কিছু সাপ আছে যারা গাছে বসবাস করে, তাদের দৃষ্টিশক্তি আমি আমার আলোচনায় কোন কোন সাপের দৃষ্টিশক্তি ভালো কম সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। খবর বলতেছে সাপ নিয়ে হঠাৎ আলোচনার দরকার পড়লো কেন, এই বিষয়টি একটু মাথায় ঢুকিয়ে রাখো। প্রতি বছর পশ্চিমবঙ্গে প্রায় সরকারি হিসেবে 850 জন মানুষ সাপের কামড়ে মারা যায়। সংখ্যাটা কত বললাম? 850। আর গোটা ভারতে কত সরকারি হিসেবে? প্রায় 58,000। কত বললাম? 58,000। এবার বেসরকারি হিসেবটা বলি। পশ্চিমবঙ্গে সাপের কামড়ে বেসরকারি হিসেবে প্রায় মানুষ মারা যায় কাছাকাছি 4000-এর মতো মানুষ। আর গোটা ভারতে মারা যায় এটা 95,000 থেকে 1 লক্ষ মানুষ। 95,000 থেকে 1 লক্ষ মানুষ। এই আলোচনায় ঢোকার আগে কতগুলো বিষয় একটু জেনে নিলে সুবিধা হবে। এখন সাপের কামড়ে মারা যায় কারা, আমরা যদি একটু দেখি যে ভিকটিম কারা কারা সাপের কামড়ে মারা যাচ্ছে। না, সাপের কামড়ে মারা যায় গ্রামের প্রান্তিক মানুষেরা। গ্রামের প্রান্তিক মানুষ কারা? যাদের ঘর বাড়ি ভালো নেই, যাদের মশারি নেই, যারা ফ্লোর বেডে ঘুমায়, বিছানা মেঝেতে বিছানা পেতে ঘুমায়, এই ধরনের মানুষ যারা ক্ষেত খামার, সবজির ক্ষেত, মাঠে ঘাটে জঙ্গলে জীবিকার প্রয়োজনে বেড়ায়, তাই তো? তাদের কিন্তু সাপে কামড়ায়। কখনো দেখেছেন কি খুব বড় বড় অট্টালিকার মানুষদেরকে সাপে কামড়েছে? না, খুব সাধারণ মানুষরাই সাপের কামড়ের ভিকটিম। এবার একটা অ্যানালাইজ করব যে এই মানুষদের পাশে দাঁড়ানোর লোকজনের বড্ড অভাব। কারণ এই মানুষরা সাপে কামড়ালেই প্রথমেই সেই প্রাচীন ধারণা অনুযায়ী কার কাছে চলে যায়? ওঝার কাছে চলে যায়। আর ওঝার কাছে গিয়ে সুচিকিৎসা না পাওয়ার জন্য মৃত্যুমুখে পতিত হয়। আমি আর দু একটি কথাবার্তা বলেই আমি স্লাইডগুলো দেখাবো। সেটা এইরকমই বিষয়, যেটা কি বলছো তুমি? আমার হাতে আছে। পৃথিবীতে মানুষ জন্মেছে আজ থেকে প্রায় 35 লক্ষ থেকে 40 লক্ষ বছর আগে। আর সাপেরা পৃথিবীতে জন্মেছে প্রায় 13.2 কোটি বছর আগে। তাহলে সাপেরা আমাদের থেকে কত সিনিয়র সিটিজেন বুঝে গেল? 13.2 কোটি বছর আগে সাপেরা জন্মেছে, আর মানুষ জন্মেছে 30 থেকে 35-40 লক্ষ বছরের মাঝামাঝি সময়। এবার আমি হাতে যদি একটা গ্লোব এঁকে নিই, একটা পৃথিবী এঁকে নিলাম। এই পৃথিবীর পরে 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর মেরু, 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ মেরু। এই দুটো জায়গাতে প্রচুর পরিমাণে ঠান্ডা, এই দুটো জায়গাতে সাপ থাকে না। আর পৃথিবীর যেখানে যত উঁচু উঁচু পাহাড় আছে, যেখানে বরফ জমে যায়, সেখানে সাপ থাকে না। বাকি পৃথিবীর সর্বত্র সব জায়গাতে সাপ পাওয়া যায়। আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করছি এই কারণে, আপনারা প্রত্যেকেই জানেন ডেঙ্গু একটা মশাবাহিত রোগ। ডেঙ্গুর জন্যে ভিলেজ রিসোর্স পারসন তৈরি হয়েছে, জানেন তো সবাই। সাদা গার্মেন্টস পরে বাড়িতে বাড়িতে ঘুরে যায়, একটা হলদে কার্ড থাকে, সেই কার্ডটা নিয়ে ভিজিটিং লিখে দেয় যে একবার এলাম কি মাসে 4 বার এলাম। তারপরে বিভিন্ন গ্যাস ট্যাস চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। এই ডেঙ্গুতে ভারতে কতজন লোক মারা জানেন? হিসেব আছে আপনাদের কাছে? লাস্ট হিসেব দেখি 400 সামথিং লোক মারা গেছে রোগের কামড়ে। আর সাপের কামড়ে মারা যাচ্ছে প্রতি বছর প্রায় 95,000 থেকে 1 লক্ষ মানুষ। অথচ ভারত সরকার এই সাপে কামড়ানোর বিষয়টিকে এখনো জাতীয় স্বাস্থ্য কর্মসূচি অন্তর্গত করেননি। কেন কেন করেননি? তার কারণ পার্লামেন্টে মশা কামড়ায়, পার্লামেন্টে সাপ পাওয়া যায় না। মথুরাপুর, কৃষ্ণচন্দ্রপুরে মশাও আছে, আবার সাপও আছে। ফলে আমরা পলিসি মেকার নই, আমরা গ্রামে থাকি। আমাদের বাঁচা মরাতে কারোর খুব একটা কিছু যায় আসে না। তাহলে আমাদের মৃত্যুটাকে আমাদেরকেই ঠেকাতে হবে। অর্থাৎ আমরা যদি কিছু টেকনিক ইউজ করি, কোনো ব্যবস্থাপনা নেই, তাহলে সাপে কামড়াতেই পারে, এটা একটা দুর্ঘটনা, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে বাঁচাতে পারবো। তো দেখে নিই আমার এখানে স্লাইডটা মূলত আমি পূর্ব পশ্চিম মেদিনীপুরে স্লাইড শো করি, সেজন্য সেই স্লাইডটা একটা স্লাইডে করা আছে, একটু দেখে নিন। এই দেখুন, ঝট করে দেখে নিই ভারতবর্ষে সাপেদের হাল হকিকত। ভারতে প্রায় 63টি প্রজাতির বিষধর সাপ আছে। সম্ভাব্য বিষধর 2টি, ক্ষীণবিষ 49টি, বিষহীন 186টি, মোট 300টি প্রজাতির সাপ রয়েছে। এবার
পূর্ব পশ্চিম মেদিনীপুরে দেখেনি, এটা এটা পূর্ব পশ্চিম মেদিনীপুর করা আছে, এটা 24 পরগনাও হতে পারে। আপনি পূর্ব পশ্চিম মেদিনীপুরটাকে ভুলে যান, তাহলে আমাদের দক্ষিণবঙ্গ যদি আমি ধরে নিই, মুর্শিদাবাদ থেকে একদম কাকদ্বীপ পর্যন্ত যে জেলাগুলো আছে, সেখানে এই গোখরো, কালাচ, চন্দ্রবোড়া, কেউটে, শাঁখামুটি, এই 5টি বিষধর সাপের দৌরাত্ম্যটা বেশি দেখা যায়। আর এই 5টির মধ্যে একবারে নিচের যে সাপটি আছে শাঁখামুটি, ওই সাপটিকে বাদ দিলে সাপটি সচরাচর মানুষকে কামড়ায় না, ভীষণ লাজুক সাপ, পরে বলবো। তাহলে বাকি যে 4টি সাপ আছে, ওই 4টি সাপের কামড়েই আমরা যথোপযুক্ত সময়ে যদি চিকিৎসা না নিই, তা আমাদের মৃত্যুর সম্ভাবনা তৈরি হতে পারে। এবার আমরা দেখি, এইটা দেখে নিন গোখরো সাপ। এরা কোথায় থাকে? ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ভীষণ বিষধর সাপ। এর বিষ হচ্ছে নিউরোটক্সিক ভেনমের সাপ। এটা নিউরোটক্সিক ভেনম, অর্থাৎ এই নিউরোটক্সিক ভেনমের সাপ যদি কাউকে কামড়ায়, তার স্নায়ুতন্ত্রটা কোলাপস হয়ে তাড়াতাড়ি মারা যাবে যদি সঠিকভাবে চিকিৎসা না হয়। গ্রামের মাটির বাড়ি, অন্যান্য পোড়ো জায়গা, এই সমস্ত জায়গাতেই এই সাপের অবস্থান দেখা যায়। আর স্বাভাবিকভাবে আমরা যদি দেখি, বর্ষাকালে এর প্রজনন হয়, এরা ডিম পাড়ে, এদের 16 থেকে 17, 18টা এরা ডিম পাড়ে এবং সেই ডিম ফুটে এদের বাচ্চা হয়। আর এর বিষটা হচ্ছে অত্যন্ত তীব্র নিউরোটক্সিক বিষ। সাপের কামড়ের একমাত্র প্রতিষেধক ঔষধ হচ্ছে অ্যান্টিভেনম সিরাম। এখানে প্রচুর লোকজন থাকলে আমি হাত তুলে জিজ্ঞেস করতাম যে কারা কারা এভিএস এর নাম শুনেছো। ছাত্রছাত্রীরা, ধরো তোমার প্রচণ্ড অ্যাসিড হয়েছে, তোমাকে যদি বলি অ্যাসিডের জন্য একটা ট্যাবলেট নিয়ে আয়, তুমি কিন্তু দোকানে গিয়ে ফেমোসিড, রেনিটিডিন ইত্যাদি 10-12টা নাম বলে দেবে। কিন্তু যদি বলি সাপের কামড়ের ওষুধের নাম কি, হাত তুলে কেউ জানো তোমরা? সাপের কামড়ের মেডিসিন অ্যান্টিভেনম সিরাম, ইংরেজিতে বলে AVS, বাংলায় ওটাকে বলবো অ্যান্টিভেনম সিরাম। আমাকে সাপ কামড়ালো, আমি তোমাকেই দায়িত্ব দিলাম একটা অ্যান্টিভেনম সিরাম দোকান থেকে নিয়ে এসো। দুর্ভাগ্য আমাদের কোনো প্রাইভেট সাপ্লাই নেই। আমাদের এখানে ওপেন মার্কেটে কোথাও অ্যান্টিভেনম সিরাম পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়? কেবলমাত্র সরকারি হাসপাতালে। এবার কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ বেসরকারিভাবে অ্যান্টিভেনম সিরাম রাখতে পারে, সেটা কলকাতা থেকে 2-3টি কোম্পানির কাছ থেকে কিনে এনে রাখতে হবে। না হলে সচরাচর আমাদের দেশে অস্ট্রেলিয়ার মতো এত ওপেন মার্কেটে এভিএস পাওয়া যায় না। অস্ট্রেলিয়াতে সাপের কামড়ের সংখ্যা সব থেকে বেশি, আর মৃত্যুর হার সব থেকে কম। কেন না, তারা অত্যন্ত সচেতন এবং তাদের ওপেন মার্কেটে সমস্ত মেডিসিন শপে অ্যান্টিভেনম সিরাম পাওয়া যায়। এবার আমরা এই যে সাপটি দেখলাম, এই গোখরো সাপটিকে সবাই চিনে রাখবেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা। যদি কখনো কামড়ায়, সরাসরি হাসপাতালে যাবেন খুব দ্রুততার সঙ্গে। নেক্সট, এটা দেখুন কেউটে সাপ। আধা জলচর, ধান চাষ হয় এমন জায়গাতে এরা বৃদ্ধি করে। এও প্রায় 15 থেকে 16টা ডিম দেয় এবং সেই ডিম ফুটে বাচ্চা হয়। এটাও নিউরোটক্সিক ভেনমের সাপ। এটা যদি কামড়ায়, এখানেও আপনাকে হাসপাতালে যেতে হবে এবং অ্যান্টিভেনম সিরাম নিতে হবে। না হলে কিন্তু আপনি অন্য কোনো উপায়ে আপনার বাঁচার কোনো রাস্তা নেই। এই কেউটে এবং গোখরো দুটোই নিউরোটক্সিক ভেনমের সাপ। নেক্সট, এটা দেখুন কালাচ। কালাচ আছে সুন্দরবনে, যেটাকে কালচিতি বলে। এখানে আছে তো কালাচ? আছে, কালাচ আছে। আচ্ছা, এই যে গোখরো সাপের কথা বললাম, গোখরো এবং কেউটে ওরা যদি কামড়ায়, আপনার শরীরে মিনিমাম 16 থেকে 18 মিলিগ্রাম বিষ ঢুকতে হবে। আর এই কালাচের ক্ষেত্রে 1 মিলিগ্রাম। কত বললাম? 1 মিলিগ্রাম। এশিয়ার সব থেকে বিষধর সাপ, এশিয়ার সব থেকে বিষধর সাপ হচ্ছে এই কালাচ। এটা দেখো, বিভিন্ন স্থানে এই সাপ ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। গোখরো এবং কেউটে ওরা রাত্রেও বেরোয়, দিনেও বেরোয়। কালাচ দিনের বেলা দেখা যায়। কেউ দেখেছেন দিনের বেলা কালাচ? হাত তুলুন তো, দেখবেন। দেখেননি? কালাচ রাত্রিতেই থাকে। এরা বেশিরভাগ মানুষের বাড়িতে ঢুকে পড়ে এবং শোয়ার বিছানায় থাকতে পছন্দ করে। 100 জন মানুষকে যদি সাপে কামড়ায়, তার মধ্যে প্রায় 80% মানুষকে বিছানায় কামড়ানোর ঘটনা দেখা যায়। ফলে কালাচ থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমি বলবো মশারি খাটিয়ে শোয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা গ্রাউন্ড ফ্লোরে ঘুমিয়ে থাকে, অর্থাৎ নিচু তলায় যারা ঘুমায় এবং যারা ফ্লোর বেডে ঘুমায়, মেঝেতে ঘুমায়, তাদের খুব দায়িত্ব থাকে মশারি টাঙিয়ে শোয়া। আর বিছানা ছেড়ে টেড়ে শুতে হবে রাত্রিবেলা। এর বিষটা হচ্ছে তীব্র নিউরোটক্সিক ভেনমের বিষ। অর্থাৎ এই সব কারণে আপনার স্নায়ুতন্ত্র কোলাপস হবে, আপনি শ্বাস প্রশ্বাস ক্রিয়াজনিত কারণে মারা যাবেন, অর্থাৎ আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। আমি যদি বলি এই যে 3 রকমের সাপ কামড়ালো, আপনি হাসপাতালে গেলেন, ডাক্তারবাবু আপনাকে কি কি মেডিসিন চার্জ করবেন?
চার্জ করবেন প্রথমে এভিএস চার্জ করবেন কিসের সাহায্যে? স্যালাইনের সাহায্যে। অ্যাট্রোপিন বলে একটা ইঞ্জেকশন আছে দেবে, অ্যাড্রোনালিন বলে একটা ইঞ্জেকশন আছে দেবে, গোখরো কেউটে যদি কামড়ায় নিওসিগমিন বলে আরো একটা ইঞ্জেকশন দেবে, আর প্যারাসিটামল খাওয়াবে। তারপর আপনাকে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা অবজারভেশনে রাখার পর যখন আপনার সঠিক চলে তখন ফলে স্বাভাবিকভাবে গোখরো কালাসাপ কামড়ালে অ্যান্টিভেনম সিরাম এবং অন্যান্য ওষুধগুলো দেওয়া সত্ত্বেও আরেকটি যন্ত্রের ভীষণ প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে ভেন্টিলেশন। আপনার শ্বাসকার্যের যখনই ব্যাঘাত ঘটে আপনাকে বাইরের থেকে শ্বাসকার্যের জন্য সাপোর্ট সিস্টেম দিতে হবে, সেটা হচ্ছে ভেন্টিলেশন। একটা ভেন্টিলেশন মেশিনের দাম কত? 7 লক্ষ, 7.5 লক্ষ টাকা। স্বাধীনতার 78 বছর পরেও আমাদের কোনো ব্লক হাসপাতালে ভেন্টিলেশন নেই বাবা। সেই সব দুঃখের কথা কাকে বলা যাবে? এটা তো খুব কম দামি একটা মেশিন। তাহলে কোনো ব্লক হাসপাতালে যদি সাপে কামড়ানোর সমস্ত মেডিসিন থাকে প্লাস ভেন্টিলেশন থাকে, তাহলে ওই পেশেন্টকে কখনোই ব্লক হাসপাতাল থেকে দূরের হাসপাতালে শহরে পাঠাতে হবে না। আমাদের দুর্ভাগ্য, আমরা 78 বছর স্বাধীনতা পেয়েছি, কিন্তু ওই 7.5 লাখ টাকার ভেন্টিলেশন বসাতে এখনো পারিনি। কি কারণে পারিনি ওটাতে আমি আর যাবো না। নেক্সট পরেরটা বলছি। এটা হচ্ছে চন্দ্রবোড়া সাপ, ভয়ঙ্কর বিষধর একটা সাপ। এই সাপের কামড়ে বেশিরভাগ মানুষ মারা যায়। সব থেকে বেশি কামড়ের ঘটনাটা ঘটে ক্রান্তীয় গরম আবহাওয়ায়। এরা বংশবৃদ্ধি করে। গোখরো কেউটে কালাজ প্রত্যেকে ডিম দেয়, ডিম ফুটে বাচ্চা হয়, কিন্তু এদের ডিম ফুটে বাচ্চা হয় না, এরা ডাইরেক্ট বাচ্চা প্রসব করে। এরা প্রায় 60 থেকে 65টা বাচ্চা দেয়। এক একটা পরিণত বয়সের চন্দ্রবোড়া 60 থেকে 65টা বাচ্চা প্রসব করে। ভয় পাওয়ার কারণ নেই। আপনি ভাববেন আমার পাশে যদি চন্দ্রবোড়া থাকে, একটা সাপ যদি 60 থেকে 65টা বাচ্চা দেয়, তাহলে তো চারিদিকে শুধু সাপই হয়ে যাবে। তার রিমিডিয়াল মেজারটা আমি পরে দেখাবো। এর বিষ হচ্ছে হেমোটক্সিক বিষ, অর্থাৎ এই সাপটা যদি কামড়ায় আপনার ব্লাড সার্কুলেশন সিস্টেম কোলাপস করে যায়। গোখরো কেউটে কালাচের বিষ হচ্ছে নিউরোটক্সিক বিষ, সেটাতে স্নায়ুতন্ত্র, শ্বাসকার্য নষ্ট, আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না, কোলাপস করে যাবে তাড়াতাড়ি। আর চন্দ্রবোড়ার ক্ষেত্রে যেটা ঘটবে সেটা ব্লাড সার্কুলেশন সিস্টেম নষ্ট করবে, অর্থাৎ আপনার কিডনি ফাংশন নষ্ট করবে আর ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে নষ্ট করে দেবে। ফলে দ্রুততার সঙ্গে এই সাপ কামড়ালে বড় হাসপাতালে যেতে হয়। আগে আপনি ব্লক হাসপাতালে এভিএস নেওয়ার পর তারপরে আপনি বড় হাসপাতালে যাবেন, কখনোই বড় হাসপাতালে আগে যাবেন না। কারণ আমি আরও অনেকগুলো তথ্য আপনাদের দেবো যে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষের বিবেচনা জনিত কারণেই অনেক পেশেন্ট মারা গেছে। আমি একটা ঘটনা বললে আপনারা সেটা বুঝতে পারবেন। নেক্সট, এটা দেখুন শাঁখামুটি সাপ, আধা জলচর, জলা জায়গায় থাকতে পছন্দ করে। এরা অন্যান্য প্রজাতির সাপকে খেয়ে নেয়। তাহলে অন্যান্য সাপ প্রচুর বাচ্চা দিচ্ছে, ডিম পাড়ছে, পাড়ুক, অসুবিধা নেই। এরা দেখুন গোখরো, চন্দ্রবোড়া, কালাচের সাপকে খেয়ে নেয়। এরা জন্মগতভাবে লাজুক, এরা সচরাচর মানুষের কাছে আসে না। হঠাৎ মানুষ এসে গেলে আপনার পায়ের আওয়াজ পেলে এরা আস্তে আস্তে নিজেদেরকে সেই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেয়। এটা তার আচরণগত বৈশিষ্ট্য, এটা তার আচরণগত বৈশিষ্ট্য। বাস্তুতন্ত্রে এদের জুড়ি মেলা ভার। কিন্তু এই সাপের বিষটা কি বিষ? এই সাপটা হচ্ছে নিউরোটক্সিক ভেনমের সাপ। নেক্সট পয়েন্টটা দেখি। তাহলে এই যে 4টে সাপ, দক্ষিণবঙ্গের এই 4টে সাপের কামড়ে কিন্তু বেশিরভাগ মানুষ মারা যায়। আমরা এটাকে বলি 4 ঘাতক, বিগ 4। এই 4টি সাপের কামড়েই পশ্চিমবঙ্গে প্রায় প্রতি বছর 4000 থেকে 4500 মানুষ মারা যাচ্ছে। আর কিছু কিছু ভাইপার গ্রুপের অন্যান্য সাপ আছে, যেটা পশ্চিমঘাট পর্বত এবং উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়, কিংকোবরা এবং ওর সঙ্গে বিভিন্ন ভাইপার, গ্রিনপিট ভাইপার থেকে শুরু করে ভাইপারের অসংখ্য প্রজাতি আছে। ওরা খুব বিষধর সাপ। ফলে ওরা ভারতের ওই সংখ্যাটা প্রায় 95 থেকে 1 লক্ষ মানুষ মারা যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে ভারত সরকার এখনো স্নেক বাইটটাকে নেগলেক্টেড ডিজিজ হিসাবে গ্রহণ করেছেন। কিন্তু আমরা বহুদিন ধরে, প্রায় আপনারা জানেন ক্যানিংয়ের নাম শুনেছেন, ক্যানিংয়ে একজন বিখ্যাত মানুষ আছে বিজনবাবু, বিজন ভট্টাচার্য। ক্যানিং হাসপাতাল খুব আদর্শ হাসপাতাল, ওখানে খুব ভালো সাপের কামড়ের চিকিৎসা হয়। যারা ক্যানিংয়ের কাছাকাছি বাড়ি তারা ক্যানিংয়ে যাবে। ওখানে ভেন্টিলেশন আছে, ওখানে ডায়ালিসিস মেশিন আছে, ওখানে স্নেক বাইটের আদর্শ মহকুমা বিশিষ্ট হাসপাতাল। পশ্চিমবঙ্গে এরকম মহকুমা হাসপাতাল কোথাও নেই, এত ভালো ব্যবস্থা ওখানে রয়েছে।
এবার আমরা অন্য জিনিস দেখে নিই একটু। বাংলার কিছু নির্বিষ সাপ দেখুন, অনেকে দেখেন, অনেকে চিনতে পারেন, অনেকে নাম জানেন না। একদম বাঁ দিকেরটা যেটা দেখছেন কালনাগিনী, ওপরে যেটা দেখছেন উদয়কাল, নিচেরটা হেলে, এইটা হচ্ছে লাউডোগা। নেক্সট পয়েন্টটা দেখুন, ওই কোণেরটা একদম বাঁ দিকের কোণেরটা হচ্ছে সাধারণ চিতি সাপ, এটা জল মেটেলি। ওপরের ওই ফোনাটা বের করে রেখেছি, ওটা হচ্ছে দাঁড়াস। এটা হচ্ছে বেতাছড়া, এটাও বেতাছড়ার আরেকটা ক্যাটাগরি। নেক্সট পয়েন্টটা দেখুন, এটা হচ্ছে ঘরচিতি বা চিতিবোড়া। আমরা যে কালাচ সাপটা দেখিয়েছি দেখুন, কোণের দিকে ছবিটা আছে কালাচ একদম ঘাড় থেকে লেজ পর্যন্ত কুচকুচে কালো এবং সাদা 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 ডোরা আছে। আর এই সাধারণ যে চিতিটা দেখছেন হলদের ওপরে সাদা সাদা ডোরা, ফনাইন বিষহীন সাপ হলদে বা গেরুয়া রঙের। অনেক সময় আমরা এটাকে কালাচ বলে ভুল করি। তাহলে দুটো সাপের চুড়ি, ওর যে গায়ের যে রিংটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দুটো রিং দেখেই আপনাকে বুঝতে হবে এই সাধারণ চিতি বা চিতি বড়টা বিষহীন সাপ, এটা কামড়ালে আপনার এভিয়েশন নেওয়ার দরকার নেই, হাসপাতালে যাওয়ার দরকার নেই। আপনি সাপকে চিনতে না পারলে হাসপাতালে যাবেন অবশ্যই, কারণ সবার পক্ষে সাপ চেনা তো সম্ভব নয়। সাপ কখন আপনাকে কামড়ে দিয়ে পালিয়ে যাবে আপনি বুঝবেন কি করে? ফলে স্বাভাবিকভাবেই সাপ কামড়ালেই আপনার জীবন আপনার পরিবারের কাছে ভীষণ 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 মূল্যবান। আপনি কোনো দেরি করবেন না, একদম সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেলে কাউকে চালাতে বলবেন, চেপে সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যাবেন। এটা দেখুন চিতি বা কালচিতি বা কালাচ ভয়ঙ্কর বিষধর সাপ, চুড়ি বা ব্যান্ড সরু, একদম বাঁ দিকের যে ছবিটা দেখা যাচ্ছে রং খুব কালো। আর ডান দিকে দেখুন হলদের ওপর সাদা, চিতি বা ঘরচিতি বিষহীন সাপ। এর চওড়া ব্যান্ডিটা হচ্ছে তফাৎ, বাচ্চা রংটা কালো হয়। কালাচের ব্যান্ড লেজের শেষ পর্যন্ত দেখা যায়, একদম গলা থেকে লেজের শেষ পর্যন্ত। 1 মিলিগ্রাম বিষে একজন মানুষ মরার পক্ষে যথেষ্ট। বারবার বলছি, এটা হচ্ছে এশিয়ার সব থেকে বিষধর সাপ। এই সাপ থেকে আমাদের সবার সাবধান থাকা দরকার। এটা লাউডোগা সাপ, বিষহীন লিগলিকে লম্বা সাপ, সবুজ সাপ, কাছে কাছে ঘুরে বেড়ায়, ভয় পেলে কামড়ে দেয়। লাউয়ের মাচা, কুমড়োর মাচা, শাক এই সমস্ত জায়গাতে থাকে। অনেকের ধারণা এটা নাকি মানুষের চোখটাকে খুবলে খায়, না, এই ধরনের কোনো বিজ্ঞান ভিত্তিক বিষয় নেই। আর আপনি সাপকে ভয় পাবেন না। এই যে আমরা অনেক সময় সাপকে ভয় পাই, ধরে নিন আমি এখানে আছি, আমার কাছ থেকে 2 ফুট দূরে একটা বিষধর সাপ আছে, আমি যদি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি তাহলে সাপ সেটার নিজের গন্তব্যস্থলে চলে যাবে। আমি একটু আগে বলেছি প্রথম দিকে যে সাপের দৃষ্টিশক্তি ক্ষীণ, সাপের কোনো কান নেই, সে শুনতে পায় না। এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন, সাপের কান নেই, তাহলে সাপের কোন অঙ্গটা খুব সক্রিয়? সাপের ত্বক সক্রিয়, এপিডার্মিস চামড়া, তার শরীরের চামড়া। এই যে আমি হাঁটছি, ও যদি আমার আশেপাশে থাকে ও বুঝতে পেরে যাবে আমি ওর কোন দিক থেকে হাঁটছি। ওর ত্বকের সেন্সেশনটা অত্যন্ত প্রবল। ফলে স্বাভাবিকভাবেই ধরে নিন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার চোখ বন্ধ করা আছে, আমার চোখে ফেটি বাঁধা আছে, আপনি আমার এখানটাতেই 5-10টা বিষধর সাপ ছেড়ে দিন, আমি দাঁড়িয়ে থাকবো, আমি কিছু মুভমেন্ট করবো না। ওরা আমার শরীর বেয়ে ঘাড়ের উপর দিয়ে, মাথার উপর দিয়ে বসে নিচের দিক দিয়ে চলে যাবে, কামড়াবে না। কিন্তু যদি আমি লাফালাফি করি, ওটাকে যদি হাত দিয়ে সরিয়ে দিতে চাই, সঙ্গে সঙ্গে ও কিন্তু কামড়ে দেবে। অনেক সময় দেখা যায়, এরকম বহু পেশেন্টের সঙ্গে আমাদের দেখা হয়েছে, শুয়ে আছে গ্রীষ্মকালে মাদুর পেতে খালি গায়ে শুয়ে আছে, একবারে ছাতির ওপরে কালচিতি ছাতির ওপরে বসে গেছে একদম। যারা খুব সাহসী মানুষ তারা সাইলেন্টলি বসে থাকবে, আর কোনো চিৎকার চেঁচামেচি বা ওটাকে সরাবে না। যদি আপনি ভুলক্রমে ওই সাপটাকে সরাতে যান তাহলে আপনাকে সে কামড়াবেই। আর যদি আপনি না সরান, সে তার নিজের মতো করে আস্তে 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 পালিয়ে যাবে। আমি ওই জন্যই প্রথম বলেছিলাম সাপ অত্যন্ত নিরীহ প্রাণী। সাপের খাদ্য তালিকায় মানুষ নেই, তাহলে সাপ কামড়ায় কেন? সাপ আত্মরক্ষার জন্য কামড়ে দেয়। আমরা ওই রকম একটি অন্ধ প্রাণীর ওপরে যদি পা তুলে দিই, সে কামড়াবে না কি করে? তার মানে আমাদের অসতর্ক অবস্থা। অর্থাৎ আমি টর্চ নিয়ে রাস্তাঘাটে হাঁটবো 1 নম্বর, আর বিছানাতে শোয়ার সময় বিছানাটা ঝেড়ে দেবো, আমি বিছানাটা ঝাড়লাম না, আমি মোবাইল দেখতে দেখতে বেশ আয়েস করে বালিশে মাথা দিয়ে দিলাম, আর বালিশের তলায় সে কালাচ বসে আছে। তাহলে যত আপনি মাথা নাড়বেন তার উপরে তো প্রেসার হচ্ছে, সে তখন রেগে গিয়ে বাইরে বেরিয়ে এসে ঘাড়ে কানে যে কোনো জায়গায় কামড়ে দেয়। এরকম ঘটনা প্রচুর পরিমাণে দেখা যায়, এরকম পেশেন্ট প্রচুর আসে। ফলে একটু সাবধান সতর্কে থাকতে হবে। লাউডোগা কারোর চোখ খুবলে খায় না। নেক্সট পয়েন্টটা, এটা দাঁড়ার সাপ। আমি প্রথমেই বলেছি যে বেশিরভাগ সাপের দৃষ্টিশক্তি ক্ষীণ, কিন্তু এই সাপের দৃষ্টিশক্তিটা খুব ভালো। এটাকে আপনাদের এখানে লোকাল ভাষায় কি বলে? ঢ্যাবনা সাপ বলে।
ধ্যান কি বলে, উত্তম কুমার বলে। দাঁড়া। আচ্ছা, আমাদের ওখানে আবার এখানে দাঁড়া, আমার দাঁড়াসও বলে। এই সাপটা আমাদের খুব বন্ধু সাপ। কেন বলতো না, আমাদের দেশে সাপেদের সবথেকে প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। সাপ ইঁদুর খেতে ভীষণ ভালোবাসে। তারপরে সে গিরগিটি, টিকটিকি, অন্য সাপের বাচ্চা, পাখির ডিম, মাছ, ছোট ছোট এসব নানান কিছু। কিন্তু তার ফাস্ট ফুড হচ্ছে চাউমিন, এগরোল, তারপরে হচ্ছে বিরিয়ানি। আর কোনো কিছু দরকার লাগবে না। এটাই যদি 1 বছর ধরে খাওয়ানো যায়, খেয়ে যাবে ওরা। চিকেন আর বিরিয়ানি খেয়েই যাবে, কিচ্ছু খাবে না। সাপেদের ফার্স্ট প্যালেটেবল ফুড হচ্ছে ইঁদুর। ওরা অদ্ভুত ভাবে, ওই জন্য আমরা বলি, আপনি যে ঘরে ঘুমোবেন সেই ঘরে কোনো খাবার রাখবেন না। শোবার ঘরে খাবার নয়। আপনার ঘরে যদি খাবার থাকে, কে আসবে? ইঁদুর আসবে। ইঁদুর আসলে কে আসবে? সাপ আসবে। কমন সেন্স। ফলে আপনি যেখানে ঘুমোবেন, শোবেন, সেই রুমটাতে কোনো খাবার দাবার একটু রাখবেন না, এবং সেই ঘরটি যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয়, অন্ধকার না হয়, আলো বাতাস যেন ভালো ঢোকে। কারণ সাপ যে কোনো সময় দরজা খোলা পেলেই সে তার এসে যে কোনো জায়গায় চুপ করে বসে থাকে, আপনি টেরই পাবেন না, বুঝতেই পারবেন। এগুলো একটু হালকা মাথায় রাখতে হবে। ইঁদুর খেয়ে আমার ফসলকে মানে বাঁচায়, প্রচুর ফসল বাঁচায়। একটা বুলেটিন বলছি, 2023 সালের একটা ইন্ডিয়া নামে একটা খবর, যে ওই বছর ভারতের টোটাল খাদ্যশস্য 52,000 কোটি টাকার খাদ্যশস্য ইঁদুর খেয়ে ফেলেছে। কত হাজার কোটি টাকা বললাম? 52,000 crore। 2023 সালের ইন্ডিয়া, ভারতের একটা পত্রিকা বেরোয়, ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট বের করে, ইঁদুরের দৌরাত্মে 52,000 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। ফলে বাস্তুতন্ত্রে আমাদের থাকাটাও যেমন সুনিশ্চিত, সাপেরও থাকা সুনিশ্চিত, ইঁদুরেরও থাকা সুনিশ্চিত। আমি তো আগে বললাম, সাপ 13.2 বছর আগে পৃথিবীতে জন্মেছে, আমাদের থেকে অনেক সিনিয়র সিটিজেন। আপনি ওই রকম সিনিয়র সিটিজেনকে যদি বলেন যে সাপ থাকার দরকার নেই, সব সাপকে মেরে ফেলো। আমি পরে বোঝাবো, সাপে কামড়ানোর পর আমরা যে অ্যান্টিভেনম সিরাম ব্যবহার করি, সেটা সাপের বিষ থেকেই তৈরি হয়। অন্য কোনোভাবে ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে করা যায় না। তাহলে এটা খুব উপকারী সাপ। এটা বাড়িতে আসলে এটাকে খুব একটা ডিস্টার্ব করবেন না। এই ইঁদুর খেয়ে আপনাকে অনেকখানি সুরক্ষিত করবে। নেক্সট পয়েন্টটা, কোনো সাপের লেজেই বিষ থাকে না। কোনো সাপের লেজেই বিষ থাকে না। আপনারা ঘাস টাস কাটতে গেলেন, সাপের লেজের একটা ঝটকা খেলেন, আপনার প্রাচীন ধারণা আছে সাপের লেজেও বোধহয় বিষ থাকে। অনেক বলে চন্দ্রবোড়া সাপের লেজে মোয়া হয়ে যায়, মানে পায়েটায় লাগলে সেই জায়গাটা লাল হয়ে যাবে, ফুলে যাবে। বিজ্ঞান বলছে কোনো সাপের লেজে বিষ থাকে না। শনিবার মঙ্গলবার সাপের বিষের তীব্রতা বাড়েও না, কমেও না। এটা গ্রামে একটা প্রবাদ আছে যে শনিবারে সাপের বিষের তীব্রতা বাড়ে, মঙ্গলবারে সাপের বিষের তীব্রতা বাড়ে। রাত্রিতে সাপের নাম নিতে নেই, লতা বলতে হয়। এসব অনেক প্রাচীন ধারণা আছে, এগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা আমাদের নতুন প্রজন্মকে আধুনিকভাবে তৈরি করব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট দেখুন, অনেক সময় রাত্রিতে কাঁকড়া বিছে কামড়ে দেয়। এই কাঁকড়া বিছের যে পিছনে হুকটা আছে, ওর লেজে বিষ থাকে, প্রচন্ড ব্যথা হয়, ফোলা থাকে না। অনেক সময় রাত্রিতে, যেটাকে ইংরেজিতে আমরা বলি আননোন বাইট, আপনি দেখলেন না আপনাকে কি কামড়েছে, আমি আপনাকে অ্যাডভাইস করব, পরামর্শ দেবো, আপনি সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে ব্লক হাসপাতালে চলে যাবেন। সেখানে চিকিৎসার সমস্ত সুযোগ আছে। আপনি তো দেখেননি আপনাকে বিছে কামড়েছে না সাপ কামড়েছে। আমি এটা শেষ করে এবার অন্যান্য যে বিষহীন সাপ আছে, দেখুন ধরা বা জল ধরা সবার চেনা বিষহীন সাপ। ম্যাডাম আপনি আমাকে টাইমটা বলুন কোটায় আমি ছাড়বো। 5টা 58। হ্যাঁ, ধরা বা জল ধরা সবার চেনা বিষহীন সাপ। এর রঙগুলো, ধরা সাপ পুকুর, ডোবা, নর্দমায় থাকে। মেটেলি, জলমেটেলি, ফনাহীন বিষহীন সাপ প্রাণী। এসবের কামড়ে ঘা বা পচন হতে পারে, মানুষের মৃত্যু করতে লক্ষ্য করা যায় না। নেক্সট পয়েন্টটা, এই যে সাপগুলো দেখুন, অন্যান্য বিষহীন সাপ।
আমরা 300 প্রজাতির সাপকে ভারত সরকার 5টা বিভাজিত করেছে। সেগুলো সব সিলতে আছে, এই জল ইত্যাদি। একটা জলমেটেলি সাপ এই জল দেন আপনার 2000 টাকা ফাইন, 6 মাস আছে। কিন্তু আইনটাকে আমরা পৌঁছতে পারিনি, কেউ জানে না, গ্রামের মানুষজন আইন কানুন জানে না। একটা সাপকেও মারা যাবে, জল ধরা সাপ মারলে সঙ্গে সঙ্গে যদি আপনাকে এগেনস্টে আমি ক্লেম করি, প্রমাণ হয়, ফাইন 6 মাসের জেল। একদম একটা সাধারণ। কেন? ওই যে বললাম, আমাদের বাস্তুতন্ত্রে আমরা একে অপরের সাপোর্ট সিস্টেমে বেঁচে আছি। আমরা কেউ কাউকে বাদ দিয়ে বাঁচতে পারবো না, কেউ কাউকে বাদ দিয়ে বাঁচতে পারবো না। ফলে এটাকে একটা মাথার মধ্যে রাখার দরকার। নেক্সট পয়েন্টটা হচ্ছে, এই দেখুন উদয়কাল বিশিন সাপ। এই যে পুঁয়ে সাপটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা পৃথিবীর সব থেকে ছোট সাপ, সব থেকে ছোট সাপ। আর টাইটান বোয়া এশিয়ার পৃথিবীর সব থেকে বড় সাপ, 29 ফুট লম্বা, জীবিত সাপেদের মধ্যে বড়। আর গোলবাহার বলে একটা সাপ আছে, প্রায় 49 ফুট, ওর ফসিল পাওয়া গেছে কিন্তু সাপের অস্তিত্বটা পাওয়া যায়নি। পেছবোড়া খিনবিস সাপ, এটাকে পিট ভাইপার বলি আমরা। এটা কি আছে? এটা তো প্রচুর আছে, তো বাড়ির আশেপাশে এটা প্রচুর আছে। এটাকে ডিস্টার্ব করবেন না, তাড়াবেন না। এর বাড়ির আশেপাশে মানেই গুটে সবগুলোকে খেয়ে ওটা একটা ভালো প্যালেটেবল ফুড। ও যে কোনো ধরনের সাপের খেয়ে আপনাকে বাড়ির তো গোখরো সাপের 18টা ডিম ফুটেই বাচ্চা, তো এর পাল্লায় পড়ে গেল 18টি খেয়ে। তার মানে এটা যদি আপনার বাড়ির আশেপাশে থাকে, মানে আপনি একটা বিশুদ্ধ না বা চেষ্টা করবেন না একদম। দেখুন, কোনো দাগ নেই, ব্যথা নেই, সুস্থ জোয়ান লোক ঝিমিয়ে পড়ছে, কালাচের কামড় হতে পারে। গোখরো সাপ কামড়ের দাগ খুঁজে পাওয়া যায়, কেউটে কামড়ালে দাগ খুঁজে পাওয়া যায়, চন্দ্রপোকা কামড়ালে খুঁজে পাওয়া যায়, সাধারণত সূক্ষ্ম কামড় দেয়, দ্রুততার সঙ্গে কামড় দিয়ে পালিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। জেলাতে সেপ্টেম্বর মাসের 26 তারিখে একটা ক্লাস 10 মেয়ে মারা গেছিল। তার কালা ছিল, তার বিছানায় কালার ছিল, কালার তার গায়ের উপর পালিয়ে গেছে, কিন্তু ওই সময়ই তাকে কামড়ে দিয়ে পালিয়ে গেছে। কিন্তু তার বাড়ির লোক সেটাকে সচেতন ভাবে ডাক্তারখানায় নিয়ে যায়নি। ভোরবেলাকে গ্যাজরা উঠে হাসপাতালে নিয়ে গেছে, টু লেট, মেয়েটা মারা যায়। আরেকটা ঘটনা 28 তারিখে, গত বছর সেপ্টেম্বর মাসে 28 তারিখে একটা ক্লাস 5-এর বাচ্চা বারান্দায় বসে বসে পড়ছে, তার কোলের উপর দিয়ে কালাচটা গেছে, পিঠ থেকে এসে কোলের উপর দিয়ে কালাচটা গেছে। তার বাবা এবং ছেলে দুজনে মিলেই কালাচটা সাপকে মেরেছে, পুড়িয়েছে, মেরে দিয়েছে, পুড়িয়ে। কিন্তু ওই যে পিঠের পিছন দিক দিয়ে আসছিল, ওই সময় যে তাকে কামড়ে দিয়েছে তারা বুঝতে পারেনি। একই ঘটনা, তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়নি। পরের দিন সকালে যখন তারা হাসপাতালে নিয়ে যায়, ওই 5-এর ছেলেটি মারা যায়। আরও একটি ঘটনার কথা বলা যায়, একটি প্রায় 9 মাসের বাচ্চা, বিছানাতে মশারি মা টাঙিয়ে রাখেননি, তিনি বাইরে এসেছেন, বাচ্চা বিছানায় আছে। যখন রুমের মধ্যে ঢুকলেন, আলো জ্বলছে, সেই 9 মাসের মাথার একটা প্রকাণ্ড সাইজের কালাচ বসে আছে। তারা মেয়েটিকে রেস্কিউ করে কালাচ, কিন্তু একবারও ভাবেনি যে কতক্ষণ ধরে সাপটা আছে, বাচ্চা হাত টাত নেড়েছে কিনা, কামড়েছে কিনা, এই পরীক্ষণ তারা করেনি। তাদের উচিত ছিল সঙ্গে সঙ্গে তাকে তার মুখ দিয়ে গ্যাজে ওঠে এবং বাচ্চাটা মারা যায়। ফলে কালাচ সম্পর্কে আমি সাবধান করবো, কালাচের দাগ খুঁজে পাওয়া যায় না, যে জায়গায় হয় সিমটম হয়, তল ব্যথা হবে, গলা হবে। আমি বলি, আপনি কিছুতেই চোখের পাতা তুলতে পারবেন না, ইংরেজিতে যেটাকে বলে টোসিস, বাংলায় বলে শিবনেত্র। এই সিমটম গুলো, গাঁটে গাঁটে যন্ত্রণা, তল পেটে ব্যথা, ঘিরতে না পারা, তারপরে নাকি সুরে কথা হবে, আর একটু পাতলা পায়খানার বেগ আসবে, পাতলা পায়খানার বেগ। এবার ধরে নিন আপনার তল পেটে ব্যথা, গলায় একটা আড়ষ্ট
ভাবলে অ্যাসিড হয়েছে, সারাদিন খাননি, হতে পারে সব লোকে বলেছে গ্যাস পরীক্ষা নিরীক্ষা করে বললাম সচেতন থাকা দরকার। কালাজ এখন বিচ্ছিন্ন দাগ নেই, সুস্থ জোয়ান ঝিমিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় দেখুন ভিতর সাপের শতাংশ 85, ভারতে 15, ভারতে 58,000 লোক মারা যায়, ওখানে মৃত্যুর সংখ্যা 3। এটা 2019 সালের রিপোর্ট। তাহলে বললাম ওদের সমস্ত মার্কেটে এভিএস পাওয়া যায়, অ্যান্টিভেনম সিরাম পাওয়া যায়, এবং ওরা নিজেরাই স্যালাইনের মধ্য দিয়ে নিজেরাই অ্যান্টিভেনম সিরাম নিয়ে নিতে পারে। আমাদের এখনো যে কোনো কারণে গোটা ভারতেই ওপেন মার্কেটে অ্যান্টিভেনম সিরাম পাওয়া যায় না, যে কারণে আমাদের দেশে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি। ভারত এক লোকে এই ছবিগুলো আমরা দেখে নিচ্ছি যে আমাদের দেশের প্রান্তিক সাধারণ গরিব মানুষ যারা চাষবাস করেন, যারা ক্ষেত খামারে কাজ করেন, যাদের ভালো বাড়ি নেই, যাদের একটা ঘরের একদিকে মানুষ থাকে, একদিকে গরু থাকে, ছাগল থাকে, হাঁস থাকে, মুরগি থাকে, যাদের খাট নেই, তক্তপোষ নেই, যারা মেঝেতে ঘুমিয়ে বেড়ায়, যারা মশারি ব্যবহার করে না, যা মাঠে ঘাটে জলে জঙ্গলে চাষবাসের জন্য কাজে নিযুক্ত হয়, সেই সাধারণ মানুষদেরকে সাপে কামড়ায়। ফলে আমরা চেষ্টা করি ডেথ রেটটাকে কমানোর জন্য, মৃত্যুর সংখ্যাটাকে আমাদের কমাতে হবে। সাপে কামড়াতেই পারে, ভয় পাওয়ার দরকার নেই। আপনি ভয় না পেয়ে খুব দ্রুততার সঙ্গে হয়ে যাবেন, তাহলে চিকিৎসা সঠিক সময়ে নিলে আপনি বাঁচতে পারবেন। বিষ চুষে বের করার চেষ্টা করবেন না। কোনো জায়গায় কামড়ায় সেটাকে ধারালো ব্লেড দিয়ে চিয়ার করবেন, ওঝা ঝাড় সাপে কামড়া রোগীকে নিয়ে যাবেন না। বাড়ির কোনো টোটকা চিকিৎসা করার দরকার নেই। সাপে কামড়ালে তেঁতুল পাতা খাওয়ায়, এইসব রকমের সব কাজ করে। হাতে পায়ে বাঁধো না, সাপে বরফ লাগাবে না, সাপের স্থানটিকে করার চেষ্টা করবেন। যে কামড়েছে যদি কামড়ায় ঘন ঘন নিঃশ্বাস নিতে বলবেন, জোরে 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 নিঃশ্বাস নেবেন, আবার জোরে ছাড়তে বলবেন, তাতে হার্টের পাম্পিং ক্যাপাসিটিটা বাড়তে থাকবে, কারণ শ্বাসকষ্টেই ওই দিনটার মারা যাবে। বিষ একটা সাপ যখন আমাকে কামড়াচ্ছে, আমার শরীর কিসের সমবায় গঠিত? কোষের সমন্বয়ে গঠিত। কোষকে রক্ষা করে কে? অ্যান্টিবডি। কোষকে রক্ষা করে কে? অ্যান্টিবডি কোষকে রক্ষা করে। তাহলে আমাদের শরীরে যখন সাপ কামড়াচ্ছে, ওই সাপের বিষের সঙ্গে মানুষের শরীরের অ্যান্টিবডি কাজ করতে পারে না, সেজন্যই বাইরের থেকে তাকে অ্যান্টিভেনম সিরামটা দিতে হয়। বেজি, বেজি মানে যেটাকে আমরা নেউল বলি, ঘোড়া, খচ্চর, গাধা, ছাগল, এদের অটো জেনারেট, এদের অ্যান্টিবডি অত্যন্ত স্ট্রং, এদেরকে সাপে কামড়ালে এরা কেউ মরে না। কিন্তু মানুষের শরীরের অ্যান্টিবডি অত্যন্ত দুর্বল, সেই জন্য বাইরের থেকে এভিএসটাকে চার্জ করতে হয়। আমরা গভীর দীর্ঘ নিঃশ্বাস নিতে বলবো, আংটি, বালা, চুড়ি এগুলো খুলে দেবো, সাপে কাটার ক্ষতস্থানটা থেকে বিরত, নড়াচড়া করা যাবে না। রোগীকে যত নড়াচড়া করব তত শরীরের ব্লাড সার্কুলেশনটা বাড়তে থাকবে এবং শরীরে তাড়াতাড়ি বিষটা ছড়িয়ে পড়বে। এবং যত দ্রুত সম্ভব স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আমরা অ্যান্টিভেনম সিরামটা নেব। হাসপাতালের ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাবেন, তিনি আপনার সব দায়িত্ব নেবেন, তার গাইডেন্সেই আপনাকে চলতে হবে। নেক্সট পয়েন্টটা, সাপের কামড় একটা দুর্ঘটনা যেটা এড়ানো যায়, সহজেই এড়ানো যায়। কিভাবে? ঘরে ইঁদুর মুক্ত রাখতে হবে, ইট কাঠ আবর্জনা জড়ো হতে দেওয়া যাবে না, বাড়ির সামনে চারদিকে একদম ঝকঝকে তকতকে পরিষ্কার। অন্ধকার জায়গায় সর্বদা টর্চ ব্যবহার করতে হবে, রাস্তাঘাট যতই চেনা পরিচিত ওই মোবাইলের আলোতে হবে না। আমার বাড়ির থেকে 2-3 কিলোমিটার দূরে 42 বছরের একজন গৃহবধূ মোবাইল নিয়ে দুধ আনতে যাচ্ছিলেন, রাস্তায় সাপে কামড়েছে, একটা বিষহীন সাপ কামড়েছে, কিন্তু তিনি ভীষণ ভয় পেয়ে গেছিলেন। এই ভয়ে হার্ট কোলাপস করে যায়। সাপের কামড়ের সব থেকে মাইনাস পয়েন্ট হচ্ছে ভয় পাওয়া। আপনি ভয় পেয়েছেন মানেই আপনার মৃত্যু ঠেকানো যাবে না, আপনাকে সাহসী হতে হবে, হাসপাতালে যেতে হবে, এভিএস নিতে হবে, তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হবে। চলাচলের রাস্তা পরিষ্কার, ঘাস সব ছোট ছোট করে ছেটে দিতে হবে, কলতলা, কুয়োতলা, নর্মার আশেপাশ পরিষ্কার থাকবে।
সাবধান, কোথায় হাত বা পা দিচ্ছেন সতর্ক থাকুন। জড়ো করা জিনিসের স্তূপে হাত দেওয়ার আগে লাঠি দিয়ে সেটাকে কেটে দিতে হবে। একটা ক্লাস 8-এর বাচ্চা এখন সব ছোট ছোট বল নিয়ে ক্রিকেট খেলে না বাবা, নিজের বাড়ির সামনের বাইকটায় ক্রিকেট খেলছে সব ভাই বোনেরা, জোরে 6 বেড়েছে, কচু বনে পড়ে গেছে, ওই বড় বলটা কচু বনে পড়েছে, আর সেখানে একটি প্রকাণ্ড চন্দ্রবোড়া সাপ বলটায় হাত দিয়েছে, চন্দ্রবোড়া জোরে একদম কামড়ে দিয়েছে। সেই অবস্থায় বাচ্চাটা চিৎকার করেছে, বাড়ির লোকজন সাপটাকে মেরে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা সেই বাড়ির লোকজন সেখান থেকে 10 কিলোমিটার দূরে হাসপাতালে বাচ্চাটাকে নিয়ে যায়নি, গ্রামের এক ওঝার কাছে নিয়ে গেছে। 3 ঘন্টা ওঝার কাছে থাকার পর সেই বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। রাস্তায় হসপিটালে যেতে যেতেই বাচ্চা মারা গেছে, ক্লাস 8-এর বাচ্চা, একটা ক্লাস 8-এর বাচ্চা এইভাবে মারা গেছে, গত বছর মারা গেছে। ফলে আমি সমস্ত বাচ্চাদের অনুরোধ করব, তোমরা যারা ওই সাদা বল খেলো, ওই বল যদি কোনো সময় জঙ্গলে গিয়ে পড়ে, সেখানে একটা বড় লাঠি দিয়ে সেই বলটাকে টেনে নেওয়ার চেষ্টা করবে, বা সেই জায়গাটায় লাঠি দিয়ে একটু ঠোকাঠুকি করার পর সেখান থেকে বলটাকে সংগ্রহ করবে। এই সেন্সকে কাজে লাগাতে হবে, এই সাধারণ জ্ঞানকে কাজে লাগাতে হবে। আর না হলে জঙ্গলের মধ্যে বল পড়লো, তুমি হাত দিয়ে দিলে যে কোনো সময় তোমার বিপদ ঘটে যেতে পারে। বাড়ির বাইরে মেঝেতে বিছানাতে শোয়ার সময় মশারি ভালো করে গুঁজে ব্যবহার করতে হবে, কারণ ঘুমের মধ্যে কালাচ এবং গোখরো সাপ চলে আসে। রাত্রিতে ভীষণ বিচরণ করে গোখরো সাপ এবং কালাচ সাপ। ফলে আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত ঋতুতেই মশারি টাঙিয়ে শোবেন এবং বিছানা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবেন। তাহলে কি শিখলাম এটা থেকে? আমরা অনেক বেশি শুনি, আমরা কেউ শিখি না ভালো করে। আমার এই প্র্যাকটিসটা যদি না থাকে, আমি স্নেক বাইট থেকে আমার পরিবারের লোকজনকে বাঁচাবো কিভাবে? ঘর বাড়ি ইঁদুর আবর্জনা মুক্ত, অন্ধকারে সবসময় টর্চ ব্যবহার করতে হবে, চলাচলের রাস্তা পরিষ্কার রাখতে হবে, ঘাস ঝোপঝাড় ঘন হতে দিলে চলবে না, হাত পা কোথায় রাখছো সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, কোথাও হাত দেওয়ার আগে লাঠি দিয়ে বা টর্চ চেলে জায়গাটাকে দেখে নিতে হবে, যে কোনো জায়গায় ঘুমানোর সময় ভালো করে গোজা মশারি ব্যবহার করতে হবে। এই 5টি সাধারণ অভ্যেস বহু মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে। আমি বোঝাতে পেরেছি বোধহয়? যারা মাঠে ঘাস কাটতে যান, ঘন ঘন ঘাস থাকে, বড় বড় জার্সি গাই চাষ হচ্ছে এখন বাড়িতে বাড়িতে, তাহলে যখনই কোনো একটা ঘন জায়গায় ঘাস কাটতে যাবেন, একটা লাঠি নিয়ে যাবেন, লাঠি নিয়ে ঠোকাঠুকি করে দেবেন। যারা বর্ষাকালে গ্রামে থাকেন, সাপকে তাড়ানোর জন্য এরকম বড় বড় লাঠি রাখতে হবে। বাড়িতে সবই আছে, সাপ তাড়ানোর লাঠিটাও নেই, কেউ খেয়াল করেনি। সারা বছরে কখন কিভাবে সাপ চলে আসবে কে জানে। একটা বাঁশের ডগালিকে ভালো করে ফ্রেশ করে ছিলে ঘরে রাখতে হবে। তো আমরা গ্রামে থাকি মানে আমাদের এই লাঠি থাকাটাও অত্যন্ত জরুরি, যে কোনো সময় আপনার প্রাণটাকে বাঁচাতে পারে। নেক্সট পয়েন্টটা, অন্ধকারে হাঁটবেন না। কিভাবে প্রতিরোধ করব? আমরা প্রতিজ্ঞা করব, অন্ধকারে হাঁটবো না। কুকুর থাকলে সঙ্গে রাখুন, বাড়িতে কুকুর বিড়াল থাকলে সাপ আসলে কুকুর এবং বিড়াল কিন্তু ওই সাপের উপস্থিতিটা জেনে যাবে, প্রথমে চিৎকার চেঁচামেচি করে আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আমরা ভালোবাসতে, আবার কুকুর বিড়াল চাপের ব্যাপার আছে বলতে। আমাদের পৃথিবী অনেক বেশি ভালো, আবার অনেক বেশি খারাপ। আমরা সবাই পজিটিভ ভাববো, আমাদেরকে সবসময় পজিটিভ ভাবতে হবে, ভালো কিছুর জন্য ভাবতে হবে। মাঠে পায়খানা বিপদ ঘটে, এখন মাঠে কেউ পায়খানা করে না, নির্মল গ্রাম পঞ্চায়েতের জন্য মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। এবার দেখুন, অনেক কিছু করা যেতে পারে। কখনো কাউকে সাপে কামড়ায়, আমার এই বক্তব্য যারা শুনছেন, যদি সাপের কামড়ানো বাচ্চাটাকে ওঝার কাছে নিয়ে যাচ্ছে, তাহলে আপনার দায়িত্ব সেই বাচ্চাটাকে পুলিশে খবর দিয়ে জোর করে ছাড়িয়ে হাসপাতালে নিয়ে যাওয়া। আমি এরকম প্রচুর পেশেন্টকে বাঁচিয়েছি, আমার নিজের এই অভিজ্ঞতা আছে। ওঝার কাছে আমি ডিরেক্টলি আমার পুলিশের ফোন করার দরকার হয়, আমি নিজেই গেছি, বাড়ির লোককে বুঝিয়েছি যে আমার দায়িত্ব, নিয়ে হাসপাতাল, পরে বাচ্চা বাঁচেছে। একটা ক্লাস 4-এর মেয়েকে আমি বাঁচিয়েছিলাম ওইভাবে, আরো অনেক লোককে। কাছে গেলেই আমি লাঠি ঘুমাতাম এবং ওঝার নামে কমপ্লেন করে পুলিশ তুলে খেয়াল রাখবেন, ফোন করে দেবেন। যদি কোনো ওঝা সাপে কামড়ানো রোগীকে চিকিৎসা করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে থানায় ফোন, নাহলে আমার ফোনে ফোন করলেই আমি এখানকার থানায় ফোন টোন করে সব ব্যবস্থা নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। সবসময় সাপে কামড়ানো রোগীকে ওঝার কাছে নিয়ে গেলে আপনারা সবাই যারা আমার বক্তব্য শুনলেন, সবাই এটাকে কাজে লাগাবেন, কারণ আপনার চেষ্টায় একটা মানুষের প্রাণ বেঁচে যাবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, আর কিছু দায়িত্ব। দেখুন, মাঠে ধান কাটতে গেছে, এখানে একটা প্রকাণ্ড চন্দ্রবোড়া সাপ শুয়ে আছে। সাপকে চিনুন,
পরিবেশ বাঁচান, নিজেও বাঁচুন। এগুলো সব পশ্চিমবাংলার বিভিন্ন ধরনের বিষধর এবং বৃষ্টির সাপের একটা কোলাজ। আমাদের আশেপাশে এই ধরনের প্রচুর সাপ রয়েছে। এবার কি সচেতনতার অভাবে অবাঞ্ছিত মৃত্যু, সর্বস্তরে সচেতনতার প্রয়োজন। বিদ্যালয়ের পাঠ্যক্রমে সর্পদংশন থাকা আবশ্যক। এই ক্লাস 8-এর স্বাস্থ্য শরীর শিক্ষাতে আছে না সাপ? ক্লাস 8-এর স্বাস্থ্য শরীর শিক্ষা বইয়ে সাপ আছে। বেশিরভাগ স্কুলে পড়ানো হয়নি। কপাল কিরকম ভালো আমাদের, বুঝতে পারছেন তো? আমরা বহুত লড়াই করে ওই সিলেবাসটায় সাপকে ঢুকিয়েছি। প্রাইমারি নলেজ একদম সব সাপের সম্পর্কে দেওয়া আছে ক্লাস 8-এর বই। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা, ওই বইটাকেও ভালো করে বহু স্কুলে পড়ানো হয় না। মানে আমাদের চারিদিকে কিছু সমস্যা রয়েছে। সেই জায়গা থেকে বাড়ির কাছে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই প্রাণ বাঁচবে। আর লাস্টের যে পয়েন্টটাকে, এটাকে মনে রাখবেন, প্রথম 100 মিনিটেই গোল্ডেন চান্স। আপনাকে বিষধর সাপ কামড়ালে 100 মিনিটের মধ্যে যদি 10টা এভিএস আপনি নিয়ে নেন, তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হবে। নেক্সট, চন্দ্রবোড়া কামড়ের তথ্য দেখুন। এই তথ্যটা বলিনি আমি। সাপ অহেতুক মানুষকে কামড়ায় না, বা কামড়ালেও আপনার শরীরে বিষ ঢোকায় না। 100 জনকে কামড়ালে প্রায় 85 জনের শরীরে বিষ ঢোকে না। কামড়ে দিল কিন্তু বিষ ঢোকে না। অর্থাৎ এই বাইটগুলোকে বলা হবে বাংলায় শুষ্ক বাইট, ইংরেজিতে বলে ড্রাই বাইট। কামড়েছে, এই ভদ্রমহিলাকে চন্দ্রবোড়া কামড়েছে, নিজে দেখেছেন, কিন্তু শরীরে বিষ ঢোকায়নি। তাহলে যে লোক সাপের বিজ্ঞানটা যদি না জানে, কাউকে সাপ কামড়েছে, সে ওঝার কাছে গেল, 100 জনে 80 জনের শরীরে সাপ বিষ ঢোকায় না। তার কারণ সাপের বিষটা তৈরি হতে অনেক সময় লাগে। সাপের বিষ হচ্ছে একটা উচ্চমানের জটিল প্রোটিন। তাতে বেশ কতগুলো পদার্থ থাকে, কিছু পয়জনাস পদার্থ থাকে। এটা তার খাদ্যে হজমে কাজে লাগে। ওটা একটা এনজাইম, উৎসেচক। উৎসেচক হচ্ছে খাদ্যের হজমে কি করে, সাহায্য করে। সাপের বিষটা হচ্ছে এক ধরনের উৎসেচক। ওটা তৈরি হতে অনেক সময় লাগে। সেই জন্যে ইচ্ছাকৃতভাবে সাপ কাউকে কামড়ে ওই বিষটাকে তার শরীরে প্রয়োগ করতে পারে না, ইচ্ছে করে দেয় না। ওই 15 জনের শরীরে বিষটা ঢোকে। সেই কারণে এই ভদ্র মহিলাকে যখন সাপটা কামড়েছিল, রক্ততঞ্চনের কোনো গন্ডগোল ছিল না, এভিএস দিতে হয়নি। আমাদের কি করা দরকার? ডু ইট রাইট। মানে আমরা রিঅ্যাসিওর, আমরা আশ্বস্ত করবো। যখন কাউকে কোনো সাপ কামড়াবে, তাকে ভীষণ সাহস যোগাবো, অ্যাসিওর করতে হবে যে তোমার ভয় নেই, হাসপাতালে গেলেই তুমি বাঁচবে। নাম্বার 1, ইমোবিলিজ, নড়াচড়া বন্ধ করা। আপনি সাপ কামড়েছে, ছুটাছুটি করছেন, গোটা শরীরে বিষ ছড়িয়ে যাবে। একদম স্থির হয়ে এক জায়গায় বসে থাকুন। আপনাকে সেখান থেকে মোটরসাইকেলে করে নিয়ে আসা হবে। G&Is, গো টু হসপিটাল, টেল দ্য ডক্টর। ডাক্তারকে গিয়ে সব কিছু বলুন। বাঁধনে মনোবল বাড়ে, বিষ আটকায় না। বাঁধনে সাপের বিষ আটকায়? আমার শরীরের যে ভেনগুলো আছে, সেখান দিয়ে তো বিষ চলাচল করবে, ব্লাড সার্কুলেশন হবে। বাঁধন দিয়ে কোনোভাবে বিষকে আটকানো যাবে না। সাপ ধরার চেষ্টা করবেন না, রোগীর মনোবল বাড়ানোর চেষ্টা করবেন। এটা সাপের, দেখুন, চন্দ্রবোড়ার কামড়ে বাঁধন নয়, রোগী বাঁচলেও পচন হতে পারে, অপারেশন করে পাটাকে বাদ দিতে হতে পারে। যে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রই যথেষ্ট। চন্দ্রবোড়ার ক্ষেত্রে প্রতি মিনিট গুরুত্বপূর্ণ। 1 মিনিট দেরিতে 1% কিডনি নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি যেতে মোটরসাইকেলটা আদর্শ। দেখতে পাচ্ছেন, এটা জার্মানির একটা মেডিকেল জার্নালে বেরিয়েছিল। পৃথিবীর সব জায়গাতে গ্রাম আছে, আর গ্রাম থেকে হাসপাতালে যাওয়ার জন্য ছোট রাস্তায় মোটরসাইকেল খুব জরুরি। একজন রোগীকে মাঝে নিয়ে বসবেন, আর পিছনে একজন ধরবেন, রোগীর সাথে কথা বলতে বলতে যাবেন। কোনো রকম ঔষধ ছোপ লাগাবেন না, কেটে চিরে বিষ বের করার চেষ্টা করবেন না, কোনো রকম অনুপান বা জড়িবুটি খাওয়াবেন না। মনে রাখবেন, সাপের বিষের একমাত্র ঔষধ হচ্ছে এভিএস। এই এভিএস তৈরি 4টি সাপ। এদের বিষকে কালেকশন করে ঘোড়ার শরীরে ঢোকানো হয়। তারপরে 4 সপ্তাহ রাখার পর ঘোড়ার শরীর থেকে ব্লাডটাকে টেনে সেখানে প্রসেস করে তার প্লাজমাটাকে বাদ দিয়ে ড্রাইভাবে এভিএসটা তৈরি করা হয়। ফলে সাপের বিষ ছাড়া অ্যান্টিভেনম সিরাম তৈরি হওয়া সম্ভব নয়। ফলে সাপ আমাদের কি বন্ধু? সাপ আমাকে কামড়াতেই পারে, কিন্তু আমি সাপের বিষ থেকে তৈরি হওয়া এভিএস থেকেই আমার প্রাণ বাঁচছে। ফলে সাপ বাস্তুতন্ত্রে অত্যন্ত উপযোগী, উপকারী একটা প্রাণী। তাকে আমরা হঠাৎ মেরে ফেলবো না। নেক্সট, বিষে প্রথমে কামড়ের স্থানটা ফুলে উঠবে, ব্যথা হবে, বিষের ফলা ক্রমশই বাড়বে। খেয়াল রাখতে হবে, গোখরো, কেউটে, কালাচের ক্ষেত্রে এটা ঘটবে। গোখরো, কেউটে, চন্দ্রবোড়ার ক্ষেত্রে এটা ঘটবে। দেখুন, কালাচের কামড়ে কোনো ব্যথা বা ফোলা হয় না। ওই যে সিমটম বললাম, তলপেটে ব্যথা, গলা শুকিয়ে আসা, থুতু গিটতে না পারা, গাঁটে গাঁটে যন্ত্রণা হওয়া, পাতলা পায়খানার বেগ আসা, নাকি সুরে কথা বলা, এই সমস্ত সিস্টেমগুলো হবে।
দেখুন, বিষ ছড়িয়ে পড়ার লক্ষণ, ক্রমবর্ধমান ফোলাই লক্ষণ, রোগী ক্রমশ ঝিমিয়ে আসবে, চোখের পাতা পড়ে আসবে, কথা জড়িয়ে যাবে, রোগী চোখে ঝাপসা দেখবে, গলা বন্ধ হয়ে আসবে, আর চন্দ্রবোড়ার কামড়ে অস্বাভাবিক রক্তক্ষরণ ঘটবে। নেক্সট, আমরা চন্দ্রবোড়ার ক্ষেত্রে অনেক সময় গুরুত্ব দিইনি, অনেক সময় অনেককে সাপ কামড়ায়, তিনি বুঝতেই পারেন না তাকে কোন সাপ কামড়েছে। ফলে আপনাকে খুব যথোপযুক্তভাবে একটু গুরুত্ব দিতে হবে যে আপনি কোন সাপের কামড়ের দ্বারা আক্রান্ত হলেন, এটা খেয়াল রাখা অত্যন্ত দরকার। এটা হচ্ছে নার্ভিস ছড়িয়ে পড়ার লক্ষণ, অর্থাৎ নার্ভিস নিউরোটক্সিক ভেনমের সাপগুলোকে নার্ভিস বলে, গোখরো, কেউটে এবং কালাচ। দেখুন, নার্ভিস বিশেষ করে গোখরো কেউটে যদি কামড়ায়, যদি শরীরে বিষ ঢোকে, 30 মিনিটেই অ্যাকশন শুরু হয়ে যায়। কালাচের ক্ষেত্রে কত বিপদ দেখছেন, 2 ঘন্টা থেকে 24 ঘন্টা লাগে। আপনাকে আজকে কামড়েছে, 24 ঘন্টা পরে তার রিয়াকশন স্টার্ট হবে। ফলে কালাচ সম্পর্কে একটু সাবধান থাকবেন। নেক্সট ওয়ার্ডটা দেখুন, ভারতের সব রকম সাপের বিষের জন্য তৈরি এই যে দেখতে পাচ্ছেন ভাবেলটা আছে, এর ভেতরে অ্যান্টিভেনম সিরাম, এটাই সিরাম আর কি, সংক্ষেপে এবিএস বা এএসবি বলা হয়। এবিএস চিকিৎসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই সম্ভব, যত দ্রুত সম্ভব এবিএস দেওয়া উচিত, দেরি করলেই বিপদ। প্রথমে 10খানা, চন্দ্রবোড়ার ক্ষেত্রে আরও 10টি 6 ঘন্টা পর। আমরা এখন চন্দ্রবোড়ার ক্ষেত্রে প্রায় 20, 30, 35, 40টাও এবিএস দিতে বলে দিই। প্রথম ডোজ এবিএস দিয়ে সবই শহরে যাবেন। চন্দ্রবোড়ার ক্ষেত্রে হাসপাতালে যাওয়া দরকার। রোগী যতই খারাপ হোক, আগে এবিএস দেবেন। দেখুন, এই ভদ্রমহিলা 7 মাসের গর্ভবতী ছিলেন, এনাকে গোখরো সাপ কামড়েছিল, কিন্তু সঠিক সময়ে হাসপাতালে যাওয়ার জন্য উনি ভালো হয়ে গেছেন। বাচ্চাদের যদি কামড়ায়, বাচ্চাদের ক্ষেত্রে একই পরিমাণে এবিএস দিতে হবে। নিওস্টিগমিনের অভাব প্রাণঘাতী হতে পারে। এই যে আপনাদের সুন্দরবনের জয়দেব মণ্ডল, 20খানা এবিএস দেওয়া হয়েছিল গোখরো কামড়ের ক্ষেত্রে, কিন্তু অ্যান্টিভেনম অন্য দেয় না বলেই কিন্তু সমস্যাটা তৈরি হয়ে গেছে। 20 WBCT, এটা হোল বডি ক্লটিং টেস্ট, রক্ততঞ্চনের পরীক্ষা চন্দ্রবোড়ার ক্ষেত্রে করতে হয়। ব্লাডটাকে টেনে নিয়ে 20 মিনিট ধরে রাখবো, যদি দেখা যায় রক্তটা জমাট বেঁধে গেছে, মানে আপনার শরীরে বিষ নেই। আর যদি জমাট না বাঁধে, তাহলে বুঝে নিতে হবে আপনার শরীরে বিষ আছে। এটা ডাক্তারবাবুরাই করবেন পরীক্ষাটা। এই ভদ্রমহিলা খোলা বিছানায় শুয়েছিলেন, অনেক জায়গা ঘুরে এসে ন্যাশনাল মেডিকেল কলেজে আসার পর শুধুমাত্র ওনার সিমটম দেখে কালাচ কামড়েছে ডাক্তারবাবু নিশ্চিত হন, তারপর তাকে মেডিসিন চার্জ করে ভালো করেন। এই দেখুন, এখানে আমি এটা দেখাতে পাচ্ছি না, এই ছেলেটি পরিষ্কার ডাক্তারবাবুর কাছে গিয়ে বলেছে, অশোকনগরের বাড়ি, যে আমাকে ইঁদুর কামড়েছে। তাহলে ইঁদুর কামড়ালে র্যাবিটের ভ্যাকসিন দেওয়া হবে, এভিএস তো দেবো না আমরা। কিন্তু তার সিমটম দেখে বোঝা গেছে যে তাকে কালাচ সাপ কামড়েছে, ফলে এই পেশেন্টকে ভালো করা হয়েছে। আমি একটু স্কিপ করছি। পেটে ব্যথা, চোখের পাতা পড়ে আসছে, শ্বাসকষ্ট, কালাচের এটা একটা, এটা নিয়ে বহু ডাক্তারবাবুদেরকে প্রচুর মারধর করা হয়েছে। ধরুন, আপনি দেখেননি আপনাকে কালাচ সাপ কামড়েছে, কিন্তু ডাক্তারবাবু আপনাকে এবিএস দিচ্ছেন, তখন আপনার বাড়ির লোক ভাববে কি, এবিএস মানে তো ওটা সাপের বিষ থেকে তৈরি, তাহলে আমাকে যদি সাপ না কামড়ায়, এবিএস যদি দেয়, আমি তো মারা যাব। আমি নিশ্চিতভাবে বলে যাচ্ছি, কখনো যদি অনুমান ভিত্তিক চিকিৎসাও করেন উপসর্গ দেখে, এবিএস নেবেন। এবিএস একটা মাল্টিপল মেডিসিন, অর্থাৎ আপনার বিভিন্ন জায়গাটা একটু ফুলে যাবে, ওই অ্যালার্জিগুলো বেরোবে, আবার অ্যান্টি অ্যালার্জেটিক মেডিসিন চার্জ করলে আপনি ভালো হয়ে যাবেন। ফলে কখনো ডাক্তারবাবুর ওপর হস্তক্ষেপ করবেন না। এই ভদ্রলোককে কালাচ কামড়েছিল, ইনি ভুল তথ্য দিয়েছিলেন, কিন্তু ডাক্তারবাবু চিকিৎসা করে ভালো করে দিয়েছেন। আসুন আমরা সকলে মিলে এবিএস এর প্রসার ঘটাই। সাপের কামড় একটা দুর্ঘটনা, সাপ কামড়াতেই পারে, কিন্তু আপনি যদি 100 মিনিটের মধ্যে দ্রুততার সঙ্গে হাসপাতালে যান, সেখানে এভিএস আছে এবং অন্যান্য মেডিসিন আছে। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালে বিনা পয়সায় সাপে কামড়ের চিকিৎসা করানো হয়, যেটা ভারতের অন্যান্য অনেকগুলো রাজ্যে এই ব্যবস্থাপনা নেই। এটা দ্য ডেড ডু নট টক, একটা 19 মিনিটের একটা ইউটিউবে একটা বই তৈরি করেছি আমরা, একটা ডকুমেন্টারি ফিল্ম আছে, যে গ্রামের গরিব মানুষেরা কিভাবে সাপের কামড়ের কবলে পড়ে আর সেখান থেকে তারা বাঁচার জন্য কিভাবে চেষ্টা করে। অনেক সময় বাঁচতে পারে, অনেক সময় বাঁচতে পারে না। সময় থাকলে দ্য ডেড ডু নট টক এটা একটু দেখে নেবেন। আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আমাদের এখানে যাতে অ্যান্টিভেনম সিরাম তৈরি করার ল্যাবরেটরি তৈরি করা যায়। মুম্বাইতে আছে, পুনাতে আছে, ব্যাঙ্গালোরে আছে, আর গোটা ভারতের কোথাও এভিএস তৈরির ল্যাবরেটরি নেই। আমাদের এখানে প্রচুর পরিমাণে সাপ আছে, আমরা সেই সমস্ত সাপ ধরে যোগান দিতে পারি গবেষণাগারে, এবং সেই গবেষণাগার থেকে বীজ সংগ্রহ করে অনায়াসেই আমাদের এখানে এভিএস তৈরি হতে পারে। আমরা এটা মুখ্যমন্ত্রীকে প্রচুরভাবে অনুরোধ করেছি, দেখা যাক কি ঘটনাটা ঘটে।
এই যে আমরা চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে যে আপনি ভীষণভাবে চেষ্টা করুন যাতে আমাদের এখানকার সাপের বিষ থেকে যদি অ্যান্টিভেনম সিরাম তৈরি হয় তাহলে আমাদের এখানকার পেশেন্টদেরকে প্রচুর পরিমাণে বাঁচানো সম্ভব হবে। 2008 সাল থেকে বিষধর সাপের বিষ সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে বন্যপ্রাণী দপ্তর, এখনো পর্যন্ত সেটা তোলা হয়নি। ফলে দক্ষিণ ভারতের একটা নির্দিষ্ট জায়গার গোখরো, কেউটে, কালাচ এবং ওই সমস্ত সাপের বিষ থেকে এভিএস হচ্ছে, সেটা সাপের ক্ষেত্রে কার্যকরী হলেও চন্দ্রবড়ার ক্ষেত্রে অনেক সময় কার্যকরী হয়নি। তার জন্য আমরা চাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের বিষ থেকে তাহলে আমরা মানুষকে বাঁচাতে পারবো। এগুলো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং দিই। সরি ম্যাডাম, আমি 6টা আপনাদের পুরস্কার সভা হবে, ফলে আমি বন্ধ করতে হবে, এটা প্রয়োজন। এরপরে ফলে এটাও না আমরা মোটেই ভয় আমাদের কেন্দ্রে ভেনম সিরাম, মেডিসিন একদম সিমটম যেমন বলবেন কখন ওঝার কাছে আর সময় নষ্ট করে মিনিটের মধ্যে ওটাই আমার প্রিয়জনকে 10খানা এভিএস চার্জ করতে পারি। আপনার নমস্কার। একটা অনুষ্ঠান আমরা অনেকক্ষণ ধরে শুনলাম। এবারের একটা অনুষ্ঠান ভাবা শুধু ভালো লাগা দুঃখ দারিদ্রতা থেকে মানুষের মুক্তি উদ্দেশ্য তাই যে আমাদের দারিদ্রতা আর দুঃখের থেকে মুক্তি দেবে। এই দারিদ্রতা আর দুঃখ থেকে মুক্তি একটি ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস হবে নিজের বিশ্বাস লাগাতে হবে। বিশ্বাস লাভের আমরা সকলে উন্নতি লাভের জন্য লড়াই করছি না, সকাল থেকে আমরা আজকে যেমন আছি সবথেকে ভালো বিষয় হলো উত্তরসূরি আমাদের যে ফ্যামিলিতে যে নেক্সট জেনারেশন আছে, অর্থাৎ আমাদের সন্তান, তাদের ভালোভাবে তৈরি করা, তাদের ভালো করে মানুষ করে তোলা। তার জন্য আমরা জীবনের সমস্ত রকম ঝুঁকি নিতে প্রস্তুত। কি প্রস্তুত? তো আমরা নিশ্চয়ই প্রস্তুত। আর সেই প্রস্তুতিতে আমরা একটা ইভেন্ট চালিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে, অনলাইনে অফলাইনে যেখানে সুযোগ পাচ্ছি সেই ইভেন্টটা আমরা করে যাচ্ছি। এই ইভেন্টটা আমাদের ছাত্রদের জীবন গড়তে কাজে লাগবে। পড়াশোনা যেমন করাচ্ছি তার সাথে সাথে একটা আঁকার ইভেন্ট আমরা করছি, যে আঁকার ইভেন্টের মধ্যে দিয়ে তাদের জীবন গড়তে সাহায্য করবে। তো আজকের সেই আঁকা ইভেন্টে যাদেরকে আমরা সম্মানিত করতে চলেছি, সকালে আঁকার ইভেন্ট হয়েছে স্কুলের ভিতরে, তাদের নাম ঘোষণা করছে, তারা মঞ্চে চলে এসো। অন্বেষা দত্ত, আলফিয়া মণ্ডল, মারিয়াম পাইক, স্নেহা সামন্ত, অঙ্কিতা সরকার, তিয়াসা মণ্ডল,
দেবরাজ সামন্ত, আদর্শ সামন্ত, জুলেখা লস্কর, মারিয়া পিয়াদা প্রত্যেকে মঞ্চে এসে সিটে বসে যান। আপনারা জানেন এই সিটেই কিন্তু অনুষ্ঠানের শুরু হয়েছে ব্যক্তিদের বরণের মধ্যে দিয়ে, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। আর আমরা এখন সেই বিশেষ চেয়ারগুলো এখান থেকে বসে আমাদের সমাজ গড়ার, আমাদের পরিবার গড়ার কাজ উঠবে, তাদেরকে আমরা সেই একই সেটি আর কি আছে বসাচ্ছে। এরা তো আগামী দিনে আমাদের আগামী সমাজকে বা পঞ্চায়েত হবে বা গ্রামের সদস্য ঝুঁকি নিয়ে মানুষ ওটার কাজ করছে, ভাবে তাদের তৈরি করছে। মঞ্চে ডেকে নেব নন্দিত জারামনকে, মঙ্গলময় দাকে, তারাই এই অনুষ্ঠানটা চালিত করবেন। আমরা একটা আমাদের এখানে একটা স্টল আছে, দেখুন, বিবেক সম্মান ড্রয়িং ইভেন্ট, এই একটা স্টল দিয়েছেন মুক্তির তরফ থেকে আমাকে পথের পরিচালনায়। আমরা ওই স্টলে একটা কাগজ বিলি করছি, আপনারা প্রত্যেকে সেই কাগজটা সংগ্রহ করবেন। ঘরে বসে আপনার সব বয়সীদের, সন্তানদের বললে কম হবে, সব বয়সীদের জন্য ঘরে বসে আঁকবেন, ঘরে বসে পুরস্কার পাবেন। আজকে হয়তো খুব বেশি আমরা মানুষকে জানাতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করছি এই ইভেন্টের মাধ্যমে যাতে নতুন ভারত বের হোক আমাদের এই আগামী প্রজন্মের হাত ধরে, আপনার হাত ধরে, আমাদের সকলের হাত ধরে। তাই এদের জীবন ড্রয়িং ইভেন্ট পরিচালনা করছি প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্তে। তাই নন্দিতাকে বলবো আজকের অনুষ্ঠানটা সঞ্চালনা করার জন্য। আর আমার মঙ্গল আজকের ড্রয়িং ইভেন্টের যারা ছিলেন, সে সঙ্গে মুক্তির তরফ থেকে আমি শঙ্করদা বা দেবব্রতদা বা সত্যজিৎদা যদি কেউ থাকেন, একটু যদি মঞ্চে এসে আমাদেরকে উৎসাহ দেন, আমরা ভীষণভাবে আনন্দিত খুশি হব। অনেক ব্যস্ততার মধ্যেও আমি জানি আমার আবেদন যদি আপনাদের কাছে পৌঁছয় এবং আমাদের চন্দ্রী স্যার, আমাদের সমস্যায় যদি আপনারা থাকেন, যদি একটু সুযোগ দেন, তাহলে আজকে এই মঞ্চটা একটু আলোকিত হতে পারে। তো নন্দিতাকে বলবো আজকের অনুষ্ঠানটা সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ।